কর্পোরেট কায়দায় দল চালাচ্ছেন একটা ডি কোম্পানি স্টাইলে। আপনার মনে হয় কালকে ক্ষমতায় না থাকলে দলটা সারভাইভ করবে? এবং ওনার ভাষা আন্দোলনের সাথী হচ্ছে বিখ্যাত ভাষাবিদ অনুব্রত মণ্ডল। ভাবুন, এমনভাবে সেই দুর্নীতির বেড়াজাল তৈরি করেছেন যেখান থেকে কেউ বেরোতে পারছেন না। একদিকে লার্জ স্কেলে দুর্নীতি, অপরদিকে পশ্চিমবঙ্গে তিনি কিন্তু তৃণমূলকে যে টাকা দিয়েছে সে চাকরি পেয়েছে। এটা নয় যে তৃণমূল মানে চাকরি পেয়েছে। বলছেন টাকা নেই, অপরদিকে ক্লাবগুলোকে অনুদান দেবেন। এই দ্বিচারিতা চলতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন বলে জিজ্ঞাসা করুন। তাদের চাকরি তো গেছে মুখ্যমন্ত্রীর জন্য, তিনি প্রশাসনে, তিনি ক্ষমতায়, অথচ তার আমলে দুর্নীতি হয়েছে। তিনি আইদার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন অথবা তার প্রশাসনিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। ভাবুন যে একেবারে তৃণমূল স্তরের যে তৃণমূল কর্মী, তারা যে সবাই দুর্নীতিগ্রস্ত তা নয়, কিন্তু মমতা ব্যানার্জি একটা র্যাকেট বানিয়ে দিয়েছে। তৃণমূলকে যে টাকা দিয়েছে তার জাত, ধর্ম, রাজনৈতিক পরিচয় কিচ্ছু দেখেনি। তৃণমূল দেখেছে টাকা। তৃণমূলের ওদের বিরিয়ানির প্যাকেট লাগে, ফলে ওদের বুথের খরচ বেশি। এলাকায় এলাকায় আপনি কোটি কোটি টাকার প্ল্যান্টেশন, মানে গাছ পোতা আর কি, আপনি গিয়ে গাছ পাবেন না। গিয়ে বলবে ছাগলে খেয়ে নিয়েছে। মানে ছাগলের পেটে কতশো কোটি টাকার গাছ খেতে পারে, মানে পশ্চিমবঙ্গের ছাগলের মানে পেটে কত গাছ যেতে পারে। তিনি টাকা ছড়াচ্ছেন। দেখুন, জনগণের করের টাকায় রাস্তা তৈরি হতে পারে, বিদ্যুৎ বৈদ্যুতিকরণ হতে পারে, মানে কোনো এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেতে পারে, বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হতে পারে। কর্মসংস্থান যদি করতেই হয়, প্রকৃত কর্মসংস্থান করুন। আর মুখ্যমন্ত্রী, তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তার নিজের স্বপ্ন সফল করার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন। স্যার, আইপিএল এর নিলামের মতো ক্লাবগুলোকে পুজোয় অনুদান হিসেবে 1,10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষকদের চাকরি গেছে তো কি হয়েছে, পুজো জমিয়ে করতে হবে। পাড়ার ছেলেদের উৎসাহ মমতার, কি বলবেন? দেখুন, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের। যদি আপনি যে কথা বললেন এই কথা যদি বলে থাকেন, অত্যন্ত দুর্ভাগ্যের যে শিক্ষকদের চাকরি গেছে তো কি হয়েছে, দুর্গাপুজো জমিয়ে করতে হবে। যদি এই কথাটি সত্যি সত্যি বলে থাকে, আমি জানি না বলেছে মানে তার কথার বলার ধরনটা এমনই, মানে তিনি তো প্রত্যেকটা ক্ষেত্রে তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে। যাই হোক, মানে এটা যদি বলে থাকে সেটা অন্যরকম ব্যাখ্যা, কিন্তু তিনি যদি আমরা মনে রেখেও বলে থাকে তার অন্যরকম ব্যাখ্যা। আমি তার সাংবাদিক সম্মেলন শুনিনি, কিন্তু তিনি যা যা বলেছেন, বিশেষ করে আজকের দিনে যেটা খবরের কাগজে বেরিয়েছে, সেটা হচ্ছে যে আগের বার 85,000 করে দিয়েছিলাম, এবার 90 করি। শোরগোল পড়ল সভাকক্ষে। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, আচ্ছা দেখি কারা কি চাই, 90, 95, 1। একটু থেমে মুখ্যমন্ত্রী এরপরে ঘোষণা করেন, আচ্ছা 1,10,000। খুশি তো? এই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভঙ্গিমা। অর্থাৎ মুখ্যমন্ত্রী অ্যাজ ইফ তিনি আয় করে রেখে দিয়েছেন, তিনি রানিমা, তিনি টাকা ছড়াচ্ছেন। দেখুন, জনগণের করের টাকায় রাস্তা তৈরি হতে পারে, বিদ্যুৎ বৈদ্যুতিকরণ হতে পারে, মানে কোনো এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেতে পারে, বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হতে পারে। পুজোতে অনুদান, ক্লাবগুলোকে অনুদান। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কখনোই এইভাবে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা যায় না ধর্মের ভিত্তিতে। বা রাষ্ট্রেরও উচিত নয় ধর্মের কোনো উৎসবে বা ধর্মে অনুপ্রবেশ ঘটানো। রাষ্ট্র কেন অনুপ্রবেশ ঘটতে চাইবে? যেমন রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্মের অনুপ্রবেশ ঘটবে না, সেরকম কোনো ধর্মেও রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটবে না। এক্ষেত্রে দেখো, ধর্মে সরাসরি রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটছে। আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের মানুষদেরই এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। প্রতিটি ক্লাবকে বলা উচিত, যারা এই পুজো উদ্যোক্তা বিশেষ করে, ওদের বলা উচিত যে আমরা একদমই এটা মানছি না। তার কারণ আমরা নিজেদের ভক্তি থেকে, শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে পুজো করি, কোনোভাবেই আমরা এখানে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটাতে দেব না, এটা বলা উচিত। কিন্তু উল্টে আমরা কি দেখছি? আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী এই ভঙ্গিমায় বলছেন, এবং তিনি আবার
তার সরকার সুপ্রিম কোর্টের সামনে বলছে আমার টাকা নেই ডিএ দেওয়ার। তাহলে একদিকে ডিএ দেওয়ার টাকা নেই বলছেন, তারপরে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন। তাহলে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন কেন? ডিএ দেওয়ার টাকা নেই। তাও দেখুন আগামী 4 তারিখে মামলা। একদিকে বলছেন টাকা নেই, অপরদিকে ক্লাবগুলোকে অনুদান দেবেন। এই দ্বিচারিতা চলতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন বলে আমি মনে করি। স্যার, পাড়ার ছেলেরা 6 মাস ধরে প্যান্ডেলের পিছনে ব্যস্ত থাকে, তাদেরকে কিছু টাকা দিলে ক্ষতি কি বলছেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, পাড়ার ছেলেরা মানে ব্যস্ত থাকে, সেই জন্য তাদের টাকা দিতে হবে। কাজ দিন না, চাকরি দিন না। 1,10,000 এত ছেলে, ওই একমাত্র 1,10,000 একটা ক্লাবে ধরুন 100 জন আছে, তার মানে 1100 টাকা করে। আমি যদি ওই হিসাবেই ধরি তাহলে 1100 টাকা করে, মানে 1100 হবে না আর কি। তাহলে ওই 1010 টাকা করে, তাহলে 1010 টাকা করে দেওয়া আর একজন মানুষকে চাকরি দেওয়া যে মাসে 40,000 বা 50,000 টাকা বেতন পাবে, দুটো এক জিনিস নয়। তাহলে ক্লাবের ওই 100 জন ছেলেকে চাকরি দিয়ে দিন না। প্রতি বছর প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিন না, অন্তত সেখানে 50,000 সিট থাকুক, ছেলেমেয়েরা চাকরি পাক। সেটা করবেন না, উল্টে বিজ্ঞপ্তি দিলে বাজার থেকে টাকা তুলবেন, সেখানেও সাদা খাতার শিক্ষক বানাবেন। দেখুন, এই যে কর্মসংস্থান যদি করতেই হয়, প্রকৃত কর্মসংস্থান করুন। আর মুখ্যমন্ত্রী, তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তার নিজের স্বপ্ন সফল করার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের স্বপ্ন সফল করতে চান, তাই অন্য সকলের স্বপ্ন ভঙ্গ করিয়ে উনি পশ্চিমবঙ্গ ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দিয়েছেন। স্যার, বাংলার প্রত্যেকটা ক্লাবে তৃণমূলের রাশিতে দুষ্কৃতীদের দাপাদাপি। সারা বছর ভদ্রলোকেরা ক্লাবে পা রাখতে পায় না, সারা বছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। কোন পথে এগোচ্ছে বাংলা? বাংলা সত্যিই এমন পথে এগোচ্ছে যে বাংলার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছিল এই পশ্চিমবঙ্গ। আর আজকে শিক্ষা বললেই আপনার মাথায় প্রথম কী আসে? দুর্নীতি। প্রতিটি নাগরিকের মাথায় সেটা। শিক্ষা বললেই আপনার শিক্ষায় দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এটা মাথায় আসছে না? তাহলে এইটা যদি আপনার মাথায় আসছে, পশ্চিমবঙ্গবাসীর মাথায় সেটাই আসছে। অথচ সেই শিক্ষা মানে, আগে পশ্চিমবঙ্গের শিক্ষা মানে পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে সব থেকে আগিয়ে, সংস্কৃতি ক্ষেত্রে সব থেকে আগিয়ে। এই ভারতবর্ষের মানে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, সাংস্কৃতিক রাজধানী বলা হয় কলকাতা শহরকে। এই পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যে রাজ্য সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম থেকে শুরু করে সমস্ত কিছু, কি স্বাধীনতা সংগ্রাম বলুন, কি সাহিত্যক্ষেত্রে অবদান বলুন, কি মানে বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি বলুন, সমস্ত ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের এই কন্ট্রিবিউশন রয়ে গেছে, বাংলার বাঙালির এই কন্ট্রিবিউশন থেকে। আর আজকে বাংলা বাঙালি মানে কি দেখছি আমরা? সুপ্রিম কোর্টে মামলা করতে যায়, পশ্চিমবঙ্গ মানেই, ওয়েস্ট বেঙ্গলের মামলা মানে লোকে ভাবে স্ক্যাম। মানে আমরা এখন সুপ্রিম কোর্টে গেলেই মানে ভাবে আর একটা স্ক্যামের মামলা, মানে অন্য মামলা করতে গেলেও ভাবে আর একটা স্ক্যামের মামলা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দাঁড় করিয়েছেন। মানে পশ্চিমবঙ্গকে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ তিনি চান বেসিক্যালি নিজের স্বপ্ন সফল করার জন্য পশ্চিমবঙ্গকে, তার পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তিনি জলাঞ্জলি করেছেন। এটা একেবারে উচিত হয়নি তার। স্যার, 26,000 শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছে তাদেরও পুজো হয়েছে, তাদের জন্য মুখ্যমন্ত্রী কি বললেন? সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। তাদের চাকরি তো গেছে মুখ্যমন্ত্রীর জন্য, তিনি প্রশাসনে, তিনি ক্ষমতায়, অথচ তার আমলে দুর্নীতি হয়েছে। তিনি আইদার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন অথবা তার প্রশাসনিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তার কারণ প্রশাসনিক দায়িত্ব ছিল যে এই রাজ্যে এই পরিমাণ দুর্নীতি হতে দেবে না, এই লার্জ স্কেলে দুর্নীতি হলো, অথচ তিনি জানেন না এটা কখনো হতে পারে। একদিকে লার্জ স্কেলে দুর্নীতি, অপরদিকে পশ্চিমবঙ্গে তিনি কিন্তু এমনভাবে সেই দুর্নীতির বেড়াজাল তৈরি করেছেন যেখান থেকে কেউ বেরোতে পারছেন না। আপনি ভাবুন যে একেবারে তৃণমূল স্তরের যে তৃণমূল কর্মী, তারা যে সবাই দুর্নীতিগ্রস্ত তা নয়, কিন্তু মমতা ব্যানার্জি একটা র্যাকেট বানিয়ে দিয়েছেন।
গোটা পশ্চিমবঙ্গে। ইভেন তৃণমূল স্তরে তৃণমূল কর্মীও সেও চাকরি পাচ্ছে না। মেধাবী তৃণমূল কর্মী সেও এফেক্টেড হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন এই যে দুর্নীতি হয়েছে সেখানে কি তৃণমূল সব চাকরি পেয়েছে নাকি? না, চাকরি পেয়েছে যে টাকা দিয়েছে। তৃণমূলকে যে টাকা দিয়েছে সে চাকরি পেয়েছে। এটা নয় যে তৃণমূল মানে চাকরি পেয়েছে। তৃণমূলকে যে টাকা দিয়েছে তার জাত, ধর্ম, রাজনৈতিক পরিচয় কিচ্ছু দেখেনি। তৃণমূল দেখেছে টাকা। মমতা ব্যানার্জিরা, পার্থ চ্যাটার্জিরা, মানিক ভট্টাচার্যরা, কুন্তল, শান্তনু, এরা সবাই কি দেখেছে? টাকা দেখেছে, অন্য কিচ্ছু দেখেনি। না রাজনৈতিক পরিচয় দেখেছে, না ধর্ম দেখেছে, না জাত দেখেছে। ওরা একটাই জিনিস চেনে, টাকা। স্যার, ঘোষিত 1,10,000 টাকা হলেও যেটা জানা যাচ্ছে অঘোষিতভাবে টাকা দেওয়া হতে পারে আরও। সামনে নির্বাচন রয়েছে, ক্লাবের ছেলেদের ঘিরে ভোট লুটের পরিকল্পনা আছে কি? দেখুন, এর আগেই তো দেখেছেন ওই বুথে ওই যে বুথ খরচ দেওয়া হয়। সাধারণভাবে যে কোনো রাজনৈতিক দল বিভিন্নভাবে বুথ খরচ দেন। কেউ কোনো রাজনৈতিক দল, যেমন ধরুন বামপন্থী দলগুলোর ঘাড়ানো হচ্ছে, তারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলে। তাদের বুথ খরচা। আর বামপন্থী দলগুলোর বুথ খরচাও খুব কম, কারণ ওই মুড়ি আর ওই সাধারণভাবে ঘুগনি ভোটের দিন ওটাই বামপন্থী কর্মীদের খাবার। ফলে বামপন্থী দলগুলোর ভোটের খরচ সব থেকে কম। কিন্তু তৃণমূলের ওদের বিরিয়ানির প্যাকেট লাগে, ফলে ওদের ভোটের খরচ বেশি। আগে বলতে উপর থেকে আসছে, মানে ওদের তৃণমূল সাধারণ কর্মীদের কথা বলছি। আর উপর থেকে আসা মানে কি? মানে এই ইলেকট্রাল বন্ডের টাকা, এই যেমন সিএসসির মালিক, এই যে বিদ্যুতের বিল কলকাতা শহরে সব থেকে বেশি। সিএসসির মালিক থেকে শুরু করে যত 2 নম্বরই কোম্পানি আছে, সব অন্যান্য যা আছে, তারা সব এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে। লটারি কোম্পানিও আছে, অনেকেই আছে। সেই টাকা যেত আগে, এখন তো সেই ইলেকট্রাল বন্ড বন্ধ। তাহলে কী করতে হবে? বুথ খরচ নতুন একটা পদ বের করলো, সেটা ওই পাড়ার সমাধানের নামে বুথে 10 লক্ষ টাকা। ফলে এটা বুথ খরচ হয়ে যাবে ওদের। আগামী নির্বাচন আছে, তার আগে বুথ খরচ হয়ে যাবে। বলবে ওই এলাকায় জল, তারপরে ওই ইলেকট্রিসিটি, এসব পোল লাগানো, এইসবের জন্য আমরা খরচ করব। আলটিমেট এটা ঘুরপথে পৌঁছবে ওই তৃণমূলের পকেটে। আপনি তৃণমূলের আমলে যে প্ল্যান্টেশন হয়েছে না, আমাকে বলে গেল, এলাকায় আপনি কোটি কোটি টাকার প্ল্যান্টেশন, মানে গাছ পোতা আর কি। আপনি গিয়ে গাছ পাবেন না, গিয়ে বলবে ছাগলে খেয়ে নিয়েছে। মানে ছাগলের পেটে কতশো কোটি টাকার গাছ খেতে পারে, মানে পশ্চিমবঙ্গের ছাগলের মানে পেটে কত গাছ যেতে পারে। পশ্চিমবঙ্গে এত ছাগলই নেই যে এত গাছ চলে যাবে ছাগলের পেটে। না, গাছ না পোতেই প্ল্যান্টেশনের নাম করে টাকা তুলেছে, ফলে সেসব বিল হয়েছে। তৃণমূলের আমলে এসব মানে সাধারণ ঘটনা। স্যার, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আর শিক্ষার যে অবনতি, সেটা নিয়ে কোনো কথাই বলতে পারছেন না। সেই জন্য কি এই বাংলার বাঙালি নিয়ে মেতে উঠেছেন? দেখুন, মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতি ইস্যুটি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আগামী নির্বাচনে যাতে তার নির্বাচনী বৈতরণী তিনি পেরোতে পারেন, সেই জন্য এই বাংলা বাঙালি, আপনি এই যে নতুন উত্তেজনা দেখছেন, ভাষা আন্দোলন। ভাবুন, ওনার ভাষা আন্দোলনের সাথী হচ্ছে বিখ্যাত ভাষাবিদ অনুব্রত মণ্ডল। ভাবুন, মানে আমরা বামফ্রন্ট আমলে পবিত্র সরকারের, এখন পবিত্রবাবু বেঁচে আছেন, প্রায় অনেক প্রোগ্রামেই প্রায়শই দেখা হয়, অনেক প্রোগ্রাম একসঙ্গে করি, অনেক অনুষ্ঠানে একসঙ্গে, খুব স্বাভাবিক দেখা হয়। অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ, অত্যন্ত গুণী মানুষ। আমরা ভাষাবিদ হিসেবে যাদের চিনতাম, তার জায়গায় নতুন করে পশ্চিমবঙ্গবাসী ভাষাবিদ দেখছি। পশ্চিমবঙ্গের নতুন ভাষাবিদ অনুব্রত মণ্ডল। ভাষা আন্দোলন করছে মমতা ব্যানার্জির সাথী অনুব্রত মণ্ডল। হ্যাঁ, যে অনুব্রত মণ্ডল মানে কিছুদিন আগে তার যে ভাষা যে দখল, সেটা তো আমরা শুনেছি। মানে এক পুলিশ অফিসারকে যেভাবে ভাষার প্রয়োগ করেছেন, তাতে আমরা বুঝেছি যে এর ভাষার প্রতি অসাধারণ দখল। সাধারণত আমরা যারা বাঙালি, তারা বাংলা ভাষার প্রতি তাদের একটা বিশেষ আকর্ষণ রয়েছে। আমি এখনও মানে অন্ততপক্ষে প্রতিদিন কোনো না কোনো গল্পের বইয়ে
এক পাতা হলেও পড়ার চেষ্টা করে, যেমন এখন দেখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল পড়ে। ফলে বিভিন্ন সময় আমরা বাঙালিরা একটু সাহিত্য, একটু উপন্যাস, একটু কবিতা পছন্দ করি। মানে তার মডেল যে অনুব্রত মণ্ডল হবে, ভাষা আন্দোলনের মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়টা ইমেটেরিয়াল। আজকে মমতা ব্যানার্জি আছে, কালকে অন্য কেউ থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের সাথী হবে অনুব্রত মণ্ডল। এটা ভাবতে পারেন? মানে বোলপুর শান্তিনিকেতন এলাকায় কি লোক কম পড়ি আছে? মানে ওই অঞ্চলের মানে ভাষাবিদ এইরকম মানুষ কি কম পড়ি আছে? পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়। খুব দুর্ভাগ্য। স্যার, আমার একদম শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রীর একের পর এক বেআইনি কাজ দেখেও চোখ বন্ধ করে রেখেছে বুদ্ধিজীবীরা। এই যে আপনারা যাদের বুদ্ধিজীবী বলেন, আপনি কি মনে করেন মানে এই ধরুন একজন রিক্সাওয়ালা বা একজন কৃষক, মানে তার বুদ্ধি নেই, তিনি বুদ্ধিজীবী নন? মানে বুদ্ধিকে হাতিয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষ প্রতিজনই। একজন কৃষক, তিনি অসাধারণ বুদ্ধিজীবী আমি মনে করি, কারণ তিনি জানেন যে কোনটির পরে কোনটি করতে হবে। তিনি তার বুদ্ধি প্রয়োগ করেই মানে ওই ফসল দেখে তিনি বুঝতে পারেন যে কতটা সার দিতে হবে। একজন কৃষক যদি তার বুদ্ধি না থাকতো, সেই কৃষক কি মানে ফসল ফলাতে পারতেন না। একজন রিক্সাওয়ালা, তার যদি বুদ্ধি না থাকতো, আপনি বলছেন যে আমি এখান থেকে ওখানে যাব, তার যদি বুদ্ধি না থাকতো ওইদিকে নিয়ে যাওয়া বদলে অন্যদিকে নিয়ে চলে যেত। তার যদি বুদ্ধি না থাকে, তিনি ওই যে প্যাডেল করছেন রিক্সার, তিনি তো বুদ্ধি দিয়েই বুঝেছেন। আপনাকে হয়তো তিনি ওই গতিতত্ত্ব বোঝাতে পারবে না, গতির বিজ্ঞান বোঝাতে পারবে না, কিন্তু তার অর্থ এই নয় যে তার বুদ্ধি নেই। ফলে আপনি যাদের ওই বুদ্ধিজীবী, কোটানকর বুদ্ধিজীবী বলে ওই আপনার যে ছবি আপনারা মানে মনে ভাবেন, তার বাইরে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন, কয়েক কোটি মানুষ আছেন, এরা প্রত্যেকেই বুদ্ধিজীবী। নিজের বুদ্ধি দিয়েই আমি মনে করি তার আগামী দিনের নির্বাচন করবেন। এবার বলতে পারেন যে তারপরেও তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এটাই তো প্রশ্ন করবেন। দেখুন, ক্ষমতায় আসা ভোটের মাধ্যম দিয়ে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতের ভিত্তিতে আসে। এর আগের ভোটগুলোতে বিজেপি জুজু দেখিয়ে, সিএ এনআরসি জুজু দেখিয়ে মমতা ব্যানার্জি ভোট, এগুলো হচ্ছে নেগেটিভ ভোটিং। মমতা ব্যানার্জির পক্ষের ভোট নয়, বিজেপির বিরুদ্ধে ভোট। এই পশ্চিমবঙ্গে দেখবেন বামেদের আন্দোলন হচ্ছে, বামেদের আন্দোলন প্রচুর মানুষ আসছে। আপনি বলুন তো, আমি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করি আপনার মাধ্যম দিয়ে দর্শকদের, যে তৃণমূল কংগ্রেসে রাজনৈতিকভাবে বলুন, যে তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যের ক্লাব থেকে শুরু করে একেবারে সমস্ত স্তরে, সে পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, সে এমএলএ হোক, এমপি হোক, সমস্ত স্তরে তৃণমূল কজন যুব নেতৃত্বকে উপহার দিয়েছে পশ্চিমবঙ্গকে? আপনি বলুন তো, যুব নেতৃত্ব বলতে যা বোঝায়, যারা পলিটিক্সে সারভাইভ করবে আগামী 40 বছর বা 30 বছর। কর্পোরেট কায়দায় দল চালাচ্ছেন ডি কোম্পানি স্টাইলে। আপনার মনে হয় কালকে ক্ষমতায় না থাকলে দলটা সারভাইভ করবে? রাজনৈতিক দলটা সারভাইভ করবে না, সিম্পলি সারভাইভ করবে না। আজকে ক্ষমতায় আছে, পুলিশ আছে, বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে থাকছে 100টা, সারভাইভ করছেন। কালকে ক্ষমতায় থাকবেন না, পুলিশ থাকবে না, বাড়ি থেকে বেরোতে পারেন না পুলিশ ছাড়া, রাজনৈতিক দলে নেতৃত্ব দিয়ে সারভাইভ করবেন? সারভাইভ করতে পারবেন না। জনগণের সাথে এদের জনগণের ইস্যুর ভিত্তিতে কোনো টাচ নেই। জনগণের ইস্যু কখনোই ওই বাংলা বাঙালি নয়, তুমি হিন্দু না মুসলমান, এটা ওই জনগণের ইস্যু না। অনেকেই ভাবেন যে ওই ইস্যুতে ভোট হতে পারে। এনআরসি, সিএ, বাংলা বাঙালি, এই ইস্যুতে ভোট হতে পারে, কিন্তু ওটা জনগণের ইস্যু না। ওই ইস্যু দিয়ে ভোট পেয়ে আপনি রাজনৈতিক দলে সারভাইভ করতে পারবেন না। রাজনৈতিক দলটা উঠে যাবে, কিছুদিন থাকবে, ও তারপরে উঠে যাবে।
এগুলো হচ্ছে ক্ষণিকের ইস্যু, এগুলো জনগণের সর্বক্ষণের ইস্যু না।